সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আমার জীবনের সুভাষচন্দ্র বসু হলেন এমন একজন ক্যারেক্টার যে যাকে আমি সুপার হিরো হিসেবে ইমাজিন করি। আমি তো তাকে কখনো সামনে থেকে দেখিনি, কিন্তু তার ব্যাপারে যতটুকুনি আমি জেনেছি শুনেছি, স্কুল লাইফে তেমনি কিছুই ছিল না। স্কুল লাইফের বইতে আমার যতদূর মনে পড়ে, খুব বেশি হলে একটা পেজের হয়তো হাফ পেজ তার ব্যাপারে ছিল যে আইএনএ তৈরি করেছিলেন, মানে হচ্ছে গান্ধীজির সঙ্গে তার হচ্ছে মতবিরোধ ছিল। এরকম কিছু খুব বেসিক নলেজ স্কুলে আমাদের দেওয়া হয়। তো আমারও তেমনি স্কুল লাইফে খুব একটা আমি নেতাজিকে আলাদাভাবে দেখতাম না। মনে হতো যে আর বাকি যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরই মতন, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি নয়। তো সামহাউ আমি যখন ফার্স্ট জব পাই, তারপরে ওয়ার্ক ফ্রম হোম যখন শুরু হয়, তো সেই সময় একটু টাইম পাই হাতে যে একটুখানি এক্সট্রা কিছু নলেজ গ্যাদার করার। তো তখন সেই সময় ভিডিও স্ক্রল করতে করতে হঠাৎ করে মানে আর কি নেতাজির ব্যাপারে অনেকগুলো ভিডিও, জানি না হঠাৎ করে কেন জানি না, তো রেকমেন্ডেশনে চলে আসে। তো মনে হয় ঠিক আছে, জানি কি আছে কি ব্যাপার, ডিটেলস একটু জানা উচিত আমাদের, মানে হচ্ছে বাঙালির একজন এত মানে হচ্ছে মহান একজন ব্যক্তি, তার ব্যাপারে যেহেতু বেশি নলেজ নেই একটু জানি, ফিউচারের জন্য একটু কাজে আসতে পারে। তো যতই জেনেছি, যতই মানে জ্ঞানটা বেড়েছে নেতাজির প্রতি, ততই সেই মানুষের প্রতি রেসপেক্ট আস্তে আস্তে বেড়ে গেছে। আর তারপরে সেই লকডাউনের সময় গুমনামি বলে একটা সিনেমা আসে। তো সেখানে নেতাজির যে বলা হয় যে প্লেন ক্র্যাশ করে মারা গিয়েছিলেন, তো সেটার পরে যে তিনি বেঁচেছিলেন আরও, সেই একটা থিওরি সেখানে দেখানো হয়। তো সেই মুভিটা দেখে অবভিয়াসলি ভালো লাগে, অনেক কিছু জানতে পারি। তো তারপরে আরও বেশি রিসার্চ আরম্ভ করি। তো সেখানে আমাকে হেল্প করে দুজন দুজন ব্যক্তি। তাদের মধ্যে একজন ছিলেন হচ্ছে রিপোর্টার, আর আরেকজন নর্মাল একজন বাঙালি। তারা হলেন হচ্ছে চন্দ্রচূড় ঘোষ আর অনুজ ধর। অনুজ ধর ছিলেন হচ্ছে জার্নালিস্ট, তিনি এখন জার্নালিজম করেন না। আর চন্দ্রচূড় ঘোষ তিনি একজন আই থিঙ্ক পিএইচডি পড়তে ফরেনে যান, কিন্তু তারপরে এই নেতাজির ব্যাপারে ডিটেলস আর হচ্ছে রিসার্চে তিনি এই দিকেই চলে আসেন। তো আর তারপরে কতদূর কি করেছে আমি অতটা ডিটেলস হচ্ছে জানি না। তো তাদেরই ভিডিও দেখি মেনলি, এছাড়াও যত ভিডিও হতে পারে, যত ভিডিও থেকে জানা যেতে পারে নেতাজির ব্যাপারে, সবই মোটামুটি দেখা আমার। আমি যখন কিছু সার্চ করি নেতাজির সবকটা ভিডিওতেই দেখি যে আমি দেখে নিয়েছি ভিডিওগুলো। তো এবার যেটা সব থেকে বেশি ফ্যাসিনেটিং লাগে যে একটা মানুষ, সে তখনকার দিনে সিভিল সার্ভিস ছেড়ে ইন্ডিয়াকে সার্ভ করতে চলে এসেছেন, সেটা তো সবাই জানে, সেটা তো এক্সট্রা আলাদা করে কিছু বলার নেই। কিন্তু সেই মানুষটার যে দূরদর্শিতা, সেটা সবাই অতটা ভালো করে কতদূর কি পড়েছে আমি জানি না, কিন্তু আমার যেটা অদ্ভুত লাগে যে বাকি যে স্বাধীনতা সংগ্রামী কেউ ছোট নয়, সবাই দেশের জন্য লড়েছে, সবাই কিছু না কিছুভাবে কন্ট্রিবিউট করেছে। কিন্তু তার যে ভিশন, যে ইন্ডিয়া নেক্সট 30 ইয়ার্স বা 50 ইয়ার্স পরে ইন্ডিয়া কোথায় যাবে, স্বাধীনতা পেয়ে যাব, কিন্তু তারপরে দেশটা কোথায় যাবে, তারপরে দেশটাকে কি করে চালাতে হবে, ফরেন পলিসি কি হবে, কি করে ইনফ্রাস্ট্রাকচার আরো বাড়বে, ভালো মানে ভালো হবে ইন্ডিয়াতে। কারণ স্বাধীনতার সময় ইনফ্রাস্ট্রাকচার যা ব্রিটিশরা বানিয়ে দিয়ে গেছিল, তো নর্মাল তো আমাদের অতটা ভালো ছিল না। তো সেগুলো কি হবে, শিক্ষা কোথায় যাবে, সেই সব ডিটেলস একটা পুরো ব্লু প্রিন্ট যাকে বলে, একটা দেশ তৈরি করার ব্লু প্রিন্ট, সেটা সেই মানুষটা দিয়ে গেছিল, মানে সেই মানুষটা ভেবেছিলেন। এবার তারপরে তো অনেক কিছু পলিটিক্সের ব্যাপার আছে, তার মধ্যে আমি যাবো না, অনেক কিছুই হয়েছে সবাই জানে। কিছু মানুষ মানে সিটে বসার জন্য তাকে বাইরে বার করে দেয়, অনেক কিছু, সে অনেক কিছুই ফেস করে। এবার আমি সেটা ভাবি যে একটা মানুষ যে ইন্ডিয়াতে সাপোর্ট না পেয়ে, ইন্ডিয়া তার দেশের মাটিতে সে সাপোর্ট না পেয়ে কি করে বাইরে চলে যায়, বাইরে গিয়ে জার্মানি, ইটালি, জাপান সবার সঙ্গে একটা চুক্তি হয়, তারপরে জাপান তাকে অনেক হেল্প করে, এই সব কিছু করে সে একটা আর্মি বানায়। সে আর্মি শুধু নর্মাল একটা মানে অনেকগুলো লোক এনে আমি একটা আর্মি বানিয়ে দিলাম তা নয়, তার আর্মির পুরো ক্যাটাগরি ওয়াইজ ডিফারেন্ট ডিফারেন্ট যেগুলো ডিভিশন থাকে, সব ডিভিশন। আর্মিতে যদি কেউ ভালো কাজ করে তাকে সেই অনুযায়ী সম্মান দেওয়া। তারপরে তার যে সরকার, আইএনএ তো একটা আর্মি তৈরি হয়ে গেল, কিন্তু এবার একটা সরকার তৈরি করা, সেই সরকার মুখে তো বানিয়ে দিলে পরে হবে না, তার পিছনে অনেক কিছু ব্যাপার থাকে। তার সিক্রেট সার্ভিস, তার জন্য লোক ঠিক করা যে কে আসতে পারে সিক্রেট সার্ভিসে, কে মানে ভরসাযোগ্য, যে ভালো করে সেই কাজটা করতে পারবে। তার ব্যাংক, তার টাকা, মানে হচ্ছে আইএনএর নিজস্ব টাকা ছিল, সেই তার ব্যাংক ছিল। এবার এরকম একটা ফিউচারিস্টিক, মানে ফিউচারকে যে মানুষটা আগে থেকেই ভেবে এতটা দূর এগিয়ে গিয়েছিল, সেই মানুষটা মানে পরে কি হয়েছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, যদিও আমি সেটাতে গুমনামি বাবা থিওরিটাকে সাপোর্ট করি। যারা জানো না, আমি বানাবো ভিডিও তার সেটা নিয়ে। তো সেই মানুষটা এত ভিশনারি ছিল, আমি যদি সেই গুমনামি বাবা থিওরিটা জাস্টিফাইড হয়, তাহলে সে তো দেখেছে ইন্ডিয়াতে সে ছিল, সে দেখেছে ইন্ডিয়ার কি হাল। কিন্তু সেই মানুষটা যদি আজকে দেশের হেড হতো, তাহলে ইন্ডিয়া কিন্তু আজকে মনে হয়, আমার যেটা মনে হয়, অন্য লেভেলে পৌঁছে যেত। এখন এখানে কয়েকটা ভিডিও আমি এটাও দেখছিলাম যে নেতাজি যদি আমাদের ফার্স্ট পিএম হতেন, যদিও তিনি ছিলেন আনঅফিসিয়ালি, তিনি ফার্স্ট পিএম ছিলেন। তো যদি সেটা হতো, মানে যদি খাতায় কলমে তিনি ফার্স্ট পিএম হতেন, তাহলে অনেকে ভিডিও বানিয়েছে এটা নিয়ে যে তিনি নাকি এরকম, যেহেতু চায়না প্রো চায়না মেন্টালিটি ছিল, তো একটুখানি কাইন্ড অফ মোনার্কি সিস্টেম হতো, মানে নেতাজি হেড, নেতাজি যা বলবে সেটাই ঠিক, আর বাকি সব কেউ কিছু মানতে পারবে না। সেটা আমার সেটা মনে হয় না। আমার যেটা মনে হয় যে একটা নেশনকে বিল্ড করার জন্য একটা তো হেড থাকবে, সে জিনিসটা পথ দেখিয়ে দেবে, তারপরে সে আরো আরো মানুষকে রিক্রুট করে সেটা একটা প্যানেল তৈরি হবে যে ফিউচার কাকে দিয়ে দেশটাকে লিড করানো যায়, যে নেতাজির পরে কি আসতে পারে, সেই নেতাজির জায়গাটাতে নেতাজির সিটে বসবে সে কে হতে পারে, সেটা তো নেতাজি শুধু ডিসাইড করবে তা নয়, সেটা
যারা বলে যে একটা এরকম হতো যে একটা মানে হচ্ছে রাজাই হেড, যেমন আগে ছিল রাজাই সবকিছু ঠিক করবে, বাকিরা তেমনি কোনো অতটা ক্ষমতাশালী হবে না, আমার এটা মনে হয় না। কেননা এই একটা স্টার্টিংটা তিনি দেখিয়ে দিতেন, তারপরে আস্তে 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 যেমন ইন্ডিয়া এখন গ্রো করছে সেরকমই গ্রো করতো। কিন্তু তার যেহেতু ভিশনটা আলাদা ছিল, কেননা স্বাধীনতার পরে ইংরেজরা যখন চলে যায় তারপরে কি সাডেন একটা ধাক্কা আসে ইন্ডিয়ার উপরে, কেননা তাদের কাছে তেমনি তো কিছু পলিসি নেই, যারা ব্রিটিশরা যারা দেখিয়ে দিয়ে গেছে ওইটুকুনিতেই মানে চলেছে। তারপরে নিজেদের মতো তৈরি করা, নিজেদেরকে একটা ভালো জায়গায় দাঁড় করানো, কারণ আগে তো ইন্ডিয়া হচ্ছে সোনার পাখি বলা হতো, তো হিন্দিতে বলা হতো হচ্ছে সোনে কা চিড়িয়া, তো সেরকম তো ছিল আগে। তারপরে এই ব্রিটিশরা যা লুট করার করলো, তারপর তিনটা একটা জায়গায় দাঁড়াতে হবে, সেখানে ইন্ডিয়া প্রচুর স্ট্রাগল করেছে। সেটা যদি আমার মনে হয় যে নেতাজি সেই সময় থাকতেন, যদি লিড করতেন ইন্ডিয়াকে, তখন আমার যেটা মনে হয় যে ইন্ডিয়া আরো ভালো অনেক আগে ডেভেলপ করা শুরু করে দিত। এবার যদি দেখা যায় যে গুমনামি বাবার স্টোরিটা, সেখানে আমার বিশ্বাস করা, আমি তো অন্ধের মতো বিশ্বাস করবো না, সেখানে বিশ্বাস করার মতো হাজার একটা যুক্তি আছে যে তিনি ইন্ডিয়াতে পরে ফিরে আসেন। সালটা এক্স্যাক্টলি আমার মনে নেই, দেখতে হবে। চায়নার পথ দিয়ে ঢুকে ইউপি স্টেটের মধ্যেই তিনি অনেক জায়গা চেঞ্জ করেন, একটা জায়গায় ফিক্স তিনি ছিলেন না। কেননা যখনই দেখতেন যে কেউ কারোর সন্দেহ হচ্ছে যে একটা বাবা এসে থাকে এখানে, যে কারোর সাথে কথা বলে না, হ্যাঁ, কাউকে মুখ দেখায় না, হ্যাঁ, তার খুব স্পেসিফিক কিছু লোকজনই তার সঙ্গে দেখা করতে পারে, তাও একটা পর্দার আড়াল থেকে সে কথা বলবে এরকম, সে খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারে, এরকম অনেক কিছু যুক্তি আছে। তো সে মানুষটা বারবার যখনই কারো সন্দেহ হয়েছে তো চেঞ্জ করেছে প্লেস, বারবার, একবার দুবার না অনেকবার। তো সেই মানুষটা একটা অন্ধকারে অনেকটা বছর কাটিয়েছে, 85 অব্দি তিনি জীবিত ছিলেন। 85-এ তিনি হচ্ছে মারা যান। তো এবার অনেক হাজার চিঠি আছে, যেটা সেই সময়কার আইএনএর যে সিক্রেট সার্ভিস, তার মধ্যে পবিত্রমোহন রয়, আরও যে লীলা রয়, এদেরকে লেখা চিঠি, তারা চিঠি লিখেছে, রিপ্লাই করেছে, এরকম অনেক চিঠি আছে, অনেক ডকুমেন্ট আছে তার। যিনি যেখানে থাকতেন, তো লাস্ট যেই বাড়িটাতে ছিলেন, সেখানে তিনি মারা যাওয়ার পরে সেই বাড়িটাতে সিল করে দেওয়া হয়। তো সিল করে দেওয়ার পরে অনেক কোর্ট ফোর্টের অনেক কেস হয়, কেস করার পরে কোর্ট অর্ডার দেয় যে তার যা যা জিনিসপত্র আছে সেগুলো যেন সংরক্ষণ করে রাখা হয়। তো তার একটা লিস্ট তৈরি করা হয়। সেখানে যখন যারা মানে সরকারের তরফ থেকে গিয়ে লিস্টটা বানানোর জন্য ঢোকে, তারা তো দেখে অবাক হয়ে গেছিল ফার্স্ট অফ অল, এত কিছু জিনিস যেটা একটা নর্মাল বাবার কাছে থাকা পসিবলই ছিল না। সেখানে জার্মান যে বাইনোকুলার হয় তা ওটা ছিল, আপনাদের ওই বিশাল বিশাল ম্যাপ, মানে ইন্ডিয়ার বিশাল, শুধু ইন্ডিয়া নয় পুরো ওয়ার্ল্ডেরই বিশাল বিশাল ম্যাপ। তারপরে খুব বেশি দামি চায়ের কাপ, ঠিক আছে, সিগার, চশমা, রোলেক্স ঘড়ি, সোনার, এরকম অনেক বই, হাজারো বই, যেগুলো এখনকার দিনে মানুষকে যদি পড়তে দেওয়া হয় তারাও মানে বুঝবে না। তো এত ডিটেলসে তিনি সবকিছু নিয়ে রিসার্চ করার, বই, নোটস, চিঠিপত্র, এত হাজার জিনিসপত্র পাওয়া গেছে যে একটা বিলিভ হয় যে এটা নেতাজি না হলে এটা কোনো এক্সট্রাঅর্ডিনারি পার্সন ছিল। সেটা প্রুফ হবে নেতাজি, সেটা আলাদা ব্যাপার। তো তারপরে তো অনেক ব্যাপার স্যাপার হয়, সেগুলো নিয়ে অনেকগুলো কমিশনও মানে যে তৈরি হয়েছিল। তো লাস্টে যে মুখার্জি কমিশন হয়েছিল, সেখানে কাইন্ড অফ মানে হাফ ওয়েতে বলা হয় যে তিনি নেতাজি, কিন্তু হাফ ওয়েতে বলা হয় যে যেহেতু কোনো হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স নেই, তো এটা কনফার্মলি বলা যাচ্ছে না যে গুমনামি বাবাই নেতাজি, কিন্তু কিছু প্রুফ আছে যে তিনি নেতাজি। যাই হোক, এবার তিনি যখন মারা যান, সেই স্টোরিটা খুব, আমি যখনই ওই গুমনামি সিনেমাটা দেখি, তো সেখানে একটা সিন আছে, যারা দেখোনি দেখে নাও, মানে ইউটিউবে অ্যাভেলেবেল আছে, কিন্তু হিন্দিতে খুব একটা ভালো লাগবে না, বাংলাটা বেশি ভালো। ওটা এমএক্স প্লে না কোথাও একটা আছে, আমি এক্স্যাক্টলি জানি না, আমি দেখেছিলাম এক সময়, মানে এখন তো যেহেতু মানে এটা হিন্দিতে আছে হচ্ছে ইউটিউবে, তো ওখানে দেখি। সেখানে তার যে সেবা করতেন ওরকম একজন লোক আছে, যার নাম হচ্ছে পান্ডা রামকিশোর। তো গুমনামি বাবা যখন মারা যান, তো তাকে নিয়ে এমন একটা জায়গায় ক্রিমেট করা হয় যেখানে সেটা আর্মির জায়গা, সেখানে ক্রিমেশন পসিবল নয়, সেখানে তাকে ক্রিমেট করা হয়। কথা মতো যারা যারা সেই সময় ছিলেন সেই জায়গাতে উপস্থিত, তারা বলছেন যে প্রায় দূর থেকে পুলিশ, আর্মির লোকজন দেখছে যেখানে একটা বডিকে জ্বালানো হচ্ছে, কেউ আসেনি সেখানে, মানে অ্যাজ ইফ তারা জানতো যে এটা হচ্ছে মানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মানে ক্রিমেট করা হচ্ছে, তো কেউ আসেনি, মানে পসিবল ছিল না, ওটা আর্মির জায়গা, সেখানে তাকে ক্রিমেট করা হয়। তো যখন ক্রিমেশন হচ্ছে, তো একজন ওই যে পান্ডা রামকিশোর, তিনি মানে হাউমাউ করে কেঁদে কেঁদে বসেন। তো কেঁদে বসার পরে মানে বলেন যে আজ এইখানে 13 লাখ লোক উপস্থিত থাকার কথা ছিল, সেখানে আমরা সবাই 13 জন দাঁড়িয়ে আছি। তো এইটাই অনেক জায়গাতে প্রমাণ করে দেয় যে সেই মানুষটা কে ছিলেন। 13 লাখ মানুষ একটা জায়গায় জড়ো হবেন কিসের কারণে, এমনি এমনি তো জড়ো হবে না। তো সেগুলো থেকে অনেকভাবেই জানা যায়। তো আমার মনে হয় যে কোনো স্বাধীনতা সংগ্রামী ছোট নয়, গান্ধীজি যেমন বড়, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, যতই শহীদ স্বাধীনতা সংগ্রামী যাই বলি না কেন, সবাই মহান। কিন্তু আমার চোখে সেই নেতাজির যে স্ট্যাচার, ওই জায়গাটা মনে হয় না অন্য কেউ দখল করতে পারবে কোনোদিন। সবাই কোনো না কোনো কজে ঝাঁপিয়ে পড়েছিল ইন্ডিয়ার স্বাধীনতার জন্য, কিন্তু সেই মানুষটা শুধু দেশকে স্বাধীন করবে সেটা ভাবেনি, ভেবেছিল যে স্বাধীন তো করবোই, ইন্ডিয়াকে একটা জায়গায় পৌঁছে দেবো যেখান থেকে বাকি দেশগুলো ইন্ডিয়াকে সম্মান করবে।